আমরা বাকি যে সকল মেন্ডেলবাদের ব্যতিক্রমগুলি রয়েছে সেগুলি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আজকে শুরু করব কো ডমিনেন্স বা আমরা বলতে পারি সহ প্রকটতা। সহ প্রকটতা, ঠিক আছে। দেখো, সহ প্রকটতা আলোচনা করার পূর্বে একবার দেখে নেব যে আমরা মেন্ডেলবাদ থেকে কি শিখেছি। সাধারণত মেন্ডেলিজম থেকে একটা জিনিস স্পষ্ট যে F1 জনুতে প্রকাশিত বৈশিষ্ট্য হলো প্রকট বৈশিষ্ট্য, এবং আমরা বলতে পারি যে যে জিন দ্বারা এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় সাধারণত আমরা তাকে প্রকট জিন বলে থাকি। প্রকট বা আমরা বলতে পারি ডমিনেন্ট বৈশিষ্ট্য। বর্তমানে এটাকে একটি সূত্র বলে বিবেচনা করা হয়ে থাকে। আমরা বলতে পারি একে ল অফ ডমিনেন্স বলা হয়। একে মেন্ডেলের উপসূত্র বলে বিবেচনা করা হয়ে থাকে। আমরা এর আগের দিন অসম্পূর্ণ প্রকটতা আলোচনা করতে গিয়ে দেখেছি যে প্রথম অপত্য জনুতে যখন প্রকট এবং প্রচ্ছন্ন উভয়ের কেউই যখন প্রকাশিত হয় না, পরিবর্তে একটি মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশিত হয়ে থাকে, তখন সেই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। আমরা পরিবেশে এরকম আরো একটি ঘটনা দেখব যেটা স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এই ল অফ ডমিনেন্স বা এই প্রকটতার সূত্রকে ভায়োলেট করে থাকে, বা আমরা বলতে পারি যে এটা এক প্রকার মেন্ডেলবাদের ব্যতিক্রম। সেটা হলো কো ডমিনেন্স বা সহ প্রকটতা। দেখো, অনেকটা নাম থেকে আমরা বুঝতে পারছি, তাও একবার দেখে নেব যে কোনো জীবে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, ঠিক আছে, একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী আমরা বলতে পারি যে এই একজোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, এদেরকে অ্যালিলিক জিন বলা যেতে পারে। কারণ আমরা এর পূর্বে আলোচনা করেছি যে এদেরকে পরস্পরের অ্যালিল বলা হয়ে থাকে, ফলে অ্যালিলিক জিন বলা যেতে পারে। অর্থাৎ একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকলে আমরা বলতে পারি যে উভয় জিন তথা অ্যালিলিক জিন, অর্থাৎ অ্যালিল বা অ্যালিলিক জিন যখন প্রকাশিত হয় তখন সেই ঘটনাকে সহপ্রকটতা বলা হয়। সহপ্রকটতা বলা হয়। অর্থাৎ মেন্ডেলবাদ থেকে আমরা আলোচনা করে এটা জানতে পেরেছি যে F1 জনুতে সাধারণত যে বিপরীত গুণ নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য জিনের যে কোনো একটি মূলত প্রকাশিত হয়ে থাকে এবং তাকে প্রকট বলা হয়ে থাকে। এটাকে মেন্ডেলের উপসূত্র বলে বা ল অফ ডমিনেন্স বলে আমরা বিবেচনা করে থাকি।
সহপ্রকটতা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বা বলতে পারি অ্যালিলিক জিনের উভয় যখন থাকে এবং উভয় যখন প্রকাশিত হয় তখন সেই ঘটনাকে সহপ্রকটতা বলা হয়। সরলভাবে যদি বলতে হয় তাহলে এক্ষেত্রে উভয় প্রকট, যেহেতু উভয় প্রকাশিত হয়ে থাকে, বা আমরা এটাও বলতে পারি যে এক্ষেত্রে কেউ প্রকট নয় বা কেউ প্রচ্ছন্ন নয়, এক্ষেত্রে কোনো ডমিনেন্ট ক্যারেক্টার বা এক্ষেত্রে কোনো রিসেসিভ ক্যারেক্টার আমরা দেখব না আলাদা করে প্রকাশ হয়ে থাকে। এক্ষেত্রে উভয় বৈশিষ্ট্য বা উভয় গুণ প্রকাশিত হয়। নো ডমিনেন্ট ক্যারেক্টার ইজ এক্সপ্রেসড। আলাদা করে আমরা বলতে পারি যে এক্ষেত্রে কেউ প্রকট নয়, কেউ প্রচ্ছন্ন নয়। এক্ষেত্রে বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের উভয় জিন প্রকাশিত হয়ে থাকে। সরল করে বলা যেতে পারে যে এক্ষেত্রে উভয় প্রকার, অথবা এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো ডমিনেন্ট ক্যারেক্টার আলাদা করে প্রকাশিত হয় না বা কোনো রিসেসিভ ক্যারেক্টার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আলাদা করে প্রকাশিত হয় না, এটা বলা যেতে পারে। আমরা সাধারণত এই সহপ্রকটতা বিভিন্ন উদাহরণের সাহায্যে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। বলছে বিভিন্ন উদাহরণ আমরা পরিবেশে দেখতে পাই সহপ্রকটতা। প্রথম উদাহরণ, এক্সাম্পল, আমরা বলতে পারি যে মানুষের ক্ষেত্রে বিশেষ করে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এই সহপ্রকটতার ঘটনা দেখা যায়। মানুষের ক্ষেত্রে এবিও ব্লাড গ্রুপ হচ্ছে এই সহপ্রকটতার যথাযথ উদাহরণ বা প্রকৃষ্ট উদাহরণ। একইভাবে মানুষের ক্ষেত্রে এমএন ব্লাড গ্রুপ হচ্ছে এই সহপ্রকটতার আরেকটি উদাহরণ আমরা বলতে পারি। গরুর ক্ষেত্রে আমরা সাধারণত গরুর তামাটে বর্ণ বা আমরা বলে থাকি রোন, একে বলা হয় রোন, যে বৈশিষ্ট্য তামাটে বর্ণ প্রকাশিত হওয়ার যে বৈশিষ্ট্য সেটাও সহপ্রকটতার একটা উদাহরণ। মানুষের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা আলোচনা করে থাকি, সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া। আমরা এই উদাহরণগুলো এক এক করে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে শুরু করব মানুষের এবিও ব্লাড গ্রুপ দিয়ে। দেখো, প্রথমে দু চার কথা বলতে হয়, সেটা হচ্ছে যে ভদ্রলোক কার্ল ল্যান্ডস্টেনার 1901 খ্রিস্টাব্দে মানুষের রক্তকে 4টি আলাদা আলাদা ভাগে ভাগ করেছিলেন, বা মানুষের রক্তের গ্রুপকে 4টি আলাদা আলাদা ভাগে ভাগ করেছিলেন। আমরা বলতে পারি এ, বি, এবি এবং ও। সাধারণত আমরা দেখব যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির ওপর নির্ভর করে এই ব্লাড গ্রুপ ভাগ করা হয়েছিল। তাহলে আমরা প্রথমেই দেখে নেব যে এই ব্লাড গ্রুপ সিস্টেম, এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের আবিষ্কারক হলেন বিজ্ঞানী কার্ল
ল্যান্ডস্টেনার, এবং 1901 খ্রিস্টাব্দে উনি এই রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। আমরা বলতে পারি যে অ্যান্টিজেন এবং এবং অ্যান্টিবডির উপস্থিতির ওপর নির্ভর করে অ্যান্টিবডির উপস্থিতির ওপর নির্ভর করে এখানে একটু আমাদের আলাদা করে আলোচনা করতে হয়, কারণ আমাদের অনেকেরই অসুবিধা হয় এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ব্যাপারটা কি এটা বুঝতে। তো আমরা একটু চেষ্টা করব এটা সম্পর্কে একটু সুস্পষ্ট ধারণা লাভ করে নেওয়ার। এই অ্যান্টিজেন বা অ্যান্টিবডি ব্যাপারটা কি, এবং এই অ্যান্টিজেন বা অ্যান্টিবডির ওপর নির্ভর করে কিভাবে রক্তের গ্রুপকে এই 4টি আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছিল, এটা একটু পাশে দেখে নেওয়ার চেষ্টা করব। বলছে, দেখো, প্রথম কথা, এই অ্যান্টিজেন হলো বিজাতীয় বস্তু। এটি স্বজাতীয় নয়, এটি স্বাভাবিকভাবে বিজাতীয় বস্তু, যেটি দেহের বাইরে থেকে দেহের ভেতরে প্রবেশ করে। এবং এই অ্যান্টিজেনের আরেকটি ধর্ম হলো যে এরা দেহে প্রবেশ করার পর স্বাভাবিকভাবে দেহের অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে, অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে। এখানে একটু বলে দেওয়া দরকার যে অনাক্রম্যতা সাধারণত বলা যেতে পারে যে প্রতিটি জীবের ক্ষেত্রে আমরা দেখব যে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। সাধারণত দেহের মধ্যে একটি তন্ত্র আমরা পেয়ে থাকি যাকে আমরা অনাক্রম্য তন্ত্র বলে থাকি, এবং এই অনাক্রম্য তন্ত্র সাধারণত বিভিন্ন কোষ কলা সমূহ নিয়ে গঠিত, কোষ কলা ও অঙ্গ নিয়ে গঠিত এই তন্ত্র দেহে অনাক্রম্যতা প্রদান করে থাকে, অর্থাৎ রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। তো স্বাভাবিকভাবে যখন একটি অ্যান্টিজেন, একটি বিজাতীয় বস্তু, সেটি কোনো মাইক্রো অর্গানিজম হতে পারে, অর্থাৎ কোনো অণুজীব হতে পারে, অণুজীবের স্বাভাবিকভাবে কোনো দেহের অংশ হতে পারে, বা অণুজীব নিঃসৃত কোনো বলা যেতে পারে যে বিষাক্ত পদার্থ হতে পারে, যেটি অ্যান্টিজেন রূপে দেহে কাজ করে। আমরা বলতে পারি এর আরেকটি বৈশিষ্ট্য হলো যে এটি দেহে প্রবেশ করার পর অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে। এক কথায় বলা যেতে পারে যে এটি মূলত অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে, উৎপাদনে সাহায্য করে। তো আপাতত এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর নির্ভর করে এই যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আমরা পেয়েছি, এইটা বোঝার জন্য আমাদের এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে যে ধারণা সেটা বলতে পারো যথেষ্ট। এখানে একটা প্রশ্ন চলে আসে, আমরা দেখব কার্ল ল্যান্ডস্টেনার সাধারণত আরবিসির পৃষ্ঠতলে, আরবিসি অর্থাৎ লোহিত রক্ত কণিকা, বা আমরা বলতে পারি রেড ব্লাড কর্পাসেল, এর পৃষ্ঠতলে অ্যান্টিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর নির্ভর করে এই 4 প্রকার ব্লাড গ্রুপের উল্লেখ করেছিলেন। আমরা বলতে পারি যে আরবিসির পৃষ্ঠতলে স্বাভাবিকভাবে যদি অ্যান্টিজেন আমরা এ প্রকৃতির পেয়ে থাকি, তাহলে আমরা বলতে পারি যে ব্লাড গ্রুপ স্বাভাবিকভাবে এ প্রকৃতির হবে। এটা আমরা হয়তো এর পূর্বে ক্লাস 9-এও এটা আলোচনা করেছি। তবে আমাদের এই জায়গায় অসুবিধা হয় যে আরবিসির পৃষ্ঠতলে অ্যান্টিজেন, অ্যান্টিজেন দেখো ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে যে এই অ্যান্টিজেন হচ্ছে এক প্রকার গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন অর্থাৎ আমরা বলতে পারি যে শর্করার সঙ্গে প্রোটিন যুক্ত হয়ে এটি
উৎপন্ন হয় এবং বলতে পারো এগুলি কোষ পর্দাস্থিত গ্লাইকোপ্রোটিন। আমরা পূর্বের অভিজ্ঞতা কাজে লাগালে আমরা দেখব যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী দেখা গেছে যে লিপিড বাইলেয়ারে অর্থাৎ দ্বিস্তরীয় লিপিড স্তরে, কোষ পর্দার দ্বিস্তরীয় লিপিড স্তরে সাধারণত বিভিন্ন ধরনের প্রোটিন আমরা পেয়ে থাকি, ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, এবং এই অন্তস্থ বা বলা যেতে পারে যে বহিস্থ প্রোটিনগুলি সাধারণত বিভিন্ন ভূমিকা পালন করে। কেউ বাহকের ভূমিকা পালন করে, কেউ গ্রাহকের ভূমিকা পালন করে। আবার যদি দেখি তো এখানে অ্যান্টিজেনের ভূমিকাও পালন করছে। তো এগুলো আলাদা কিছু নয়, এগুলো বলতে পারো যে কোষ পর্দাস্থিত প্রোটিন, যেগুলি মূলত শর্করার সঙ্গে যুক্ত হয় এবং এগুলি গ্লাইকোপ্রোটিন গঠন করে এবং স্বাভাবিকভাবে এগুলি দ্বিস্তরীয় লিপিড স্তরে প্রথিত থাকে। আমরা বলতে পারি যে দ্বিস্তরীয় লিপিড স্তরে উপস্থিত থাকে। কোষ পর্দার বলা যেতে পারে আরবিসির কোষ পর্দার পৃষ্ঠতলে, এই কথাটার অর্থ নির্দেশ করছে বা বোঝাচ্ছে যে এটি কোষ পর্দাতে উপস্থিত রয়েছে, কোষ পর্দা স্থিত এক প্রকার প্রোটিন। এবার আমরা এটাও অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যেহেতু এটা প্রোটিন, ফলে এই প্রোটিন সৃষ্টি হওয়ার একটি মাত্র উপায় আমরা পেয়ে থাকি। ডিএনএতে সাধারণত আমরা দেখব যে যে অংশ অর্থাৎ যাকে আমরা জিন বলি, এই জিন থেকেই এই প্রোটিন তৈরি হতে পারে একমাত্র। ক্রোমোজোম দেহে, এই ক্রোমোজোমে কি নিয়ে গঠিত? ডিএনএ। এটা এর আগে আমরা বারবার আলোচনা করেছি এবং এই ডিএনএর একটি নির্দিষ্ট অংশকে আমরা জিন বলি, যারা প্রোটিন রূপে প্রকাশিত হয়। তাহলে দেহে এই প্রোটিন সৃষ্টি হওয়ার একটি মাত্র উপায়। তাই জন্য আমরা বলতে পারি যে এই গ্লাইকোপ্রোটিন অর্থাৎ এর রাসায়নিক প্রকৃতি কি? এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে এটি এক প্রকার গ্লাইকোপ্রোটিন ধর্মীয় হয়ে থাকে। এটাও বলতে পারো অ্যান্টিজেনের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই অ্যান্টিজেন যেটি গ্লাইকোপ্রোটিন প্রকৃতি, সেটা সৃষ্টি বা তার উৎপন্ন হওয়া নিয়ন্ত্রিত হয় সাধারণত ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা। অর্থাৎ এর সংশ্লেষ, আমি বলতে পারি যে এর সংশ্লেষ নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা। এটা বুঝতে পারছি। জিন দ্বারা সংশ্লেষিত হয় এবং জিন দ্বারা সংশ্লেষিত হয়ে এটি কোষ পর্দা স্থিত হয়। বলতে পারো লোহিত রক্ত কণিকার কোষ পর্দা স্থিত হয়ে থাকে বা লোহিত রক্ত কণিকার পৃষ্ঠতলে সাধারণত এটি অবস্থান করে। এখন একটা প্রশ্ন এখানে চলে আসে, প্রশ্নটা হলো যে একে অ্যান্টিজেন কেন বলবো স্যার? কারণ আমরা এর আগে দেখেছি যে এই অ্যান্টিজেন সাধারণত বিজাতীয় বস্তু। তাহলে আমার দেহে হতেই পারে তোমাদের মধ্যে অনেকের ব্লাড গ্রুপ এ, অনেকের বি, অনেকের এ বি, অনেকের ও, স্বাভাবিকভাবে। তো এখন আমার যদি ব্লাড গ্রুপ এ প্রকৃতির হয়, তার মানে এটা বোঝাচ্ছে যে যখন ব্লাড গ্রুপ এ, তখন আরবিসির পৃষ্ঠতলে, মানে আমার দেহে আরবিসির পৃষ্ঠতলে একটি অ্যান্টিজেন পেয়ে থাকি, গ্লাইকোপ্রোটিন ধর্মীয় একটি অ্যান্টিজেন আমরা পেয়ে থাকি। এই গ্লাইকোপ্রোটিন ধর্মীয় অ্যান্টিজেনকে নাম দেওয়া হচ্ছে, ধরে নাও এ আপাতত, যেমন আমরা অঙ্কে এক্স ওয়াই ধরে এগিয়ে যাই, সেরকমই আপাতত তুমি ধরে নিতে পারো যে এখানে একটি অ্যান্টিজেনের উপস্থিতি দেখা গেছে এবং র্যান্ডামলি নামকরণ করা হলো যে প্রথমে এ প্রকৃতির অ্যান্টিজেন দেখলাম আমরা। তো অ্যান্টিজেনটা কি? এটা গ্লাইকোপ্রোটিন এবং প্রোটিন যেহেতু, ফলে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে, এই যে অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা, এটা বোঝাই যাচ্ছে। তাহলে মানে এই গ্লাইকোপ্রোটিন সংশ্লেষগুলি জিন দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার অ্যান্টিজেন কেন বলবো? আবার বলছি, অ্যান্টিজেন কেন বলবো? কারণ অ্যান্টিজেন তো বিজাতীয় বস্তু, কিন্তু এখানে তো যদি আমার ব্লাড গ্রুপ এ হয়, তাহলে আমার আরবিসির
পৃষ্ঠতলে বা কোষপর্দাস্থিত এক প্রকার অ্যান্টিজেন দেখতে পাচ্ছি বা গ্লাইকোপ্রোটিন দেখতে পাচ্ছি, যাকে আমরা অ্যান্টিজেন বলছি। তাহলে এটা তো স্বজাতীয় হচ্ছে। একটু বলি, সংক্ষেপে বলবো, একটু বোঝার চেষ্টা করবে, দরকার পড়লে নিজের মতো লিখে নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেনার সাধারণত খরগোশের ওপর পরীক্ষা করেছিলেন। এই ব্লাড গ্রুপ আবিষ্কারের পূর্বে উনি খরগোশের ওপর পরীক্ষা করেছিলেন। তো ধরে নেওয়া যাক যে একটা র্যাবিট, ধরে নিলাম র্যাবিট এ, ধরে নিলাম তার ব্লাড গ্রুপ হচ্ছে এ। ধরে নিলাম একটা র্যাবিট আছে, র্যাবিট এ, ধরে নিলাম তার ব্লাড গ্রুপও হচ্ছে এ। এখন পরীক্ষার সময় কার্ল ল্যান্ডস্টেনার যখন এই খরগোশের রক্ত অপর একটি খরগোশে প্রবেশ করালেন, তখন তিনি দেখলেন যে কিছু ক্ষেত্রে দেখা গেল যখন এই ব্লাড গ্রুপ অর্থাৎ এ মানে এর অ্যান্টিজেন হচ্ছে এ, মানে এই গ্লাইকোপ্রোটিনটা আছে, ধরে নিলাম এই গ্লাইকোপ্রোটিনটা, ভালো করে বলুন। তো যখন বিভিন্ন খরগোশের দেহে এটা প্রবেশ করানো হয়ে থাকে, বা বলতে পারো কার্ল ল্যান্ডস্টেনার যখন পরীক্ষা করছিলেন, যখন বিভিন্ন খরগোশের দেহে প্রবেশ করি পরীক্ষা নিরীক্ষা করছিলেন, তখন কিছু ক্ষেত্রে উনি দেখলেন যে, ধরে নাও যে এর ক্ষেত্রে প্রবেশ করানোর ফলে দেখা গেল যে সেটি দলা পাকিয়ে যাচ্ছে, রক্ত দলা পাকিয়ে যাচ্ছে। উনি এর কারণ অনুসন্ধান করার চেষ্টা করলেন। তাহলে আজকে ধরে নিচ্ছি যখন এই এ রক্ত শ্রেণীযুক্ত খরগোশের রক্ত একটি খরগোশের দেহে যখন প্রবেশ করানো হচ্ছে, ধরে নিলাম এটা র্যাবিট বি, আমি আবার বলছি, তো এই র্যাবিট এ যার আরবিসির পৃষ্ঠতলে আমরা সাধারণত গ্লাইকোপ্রোটিন ধর্মীয় অ্যান্টিজেন পেয়ে থাকছি, এ প্রকৃতির অ্যান্টিজেন পেয়ে থাকছি, যখন একটি অপর খরগোশের দেহে প্রবেশ করানো হচ্ছে, তখন তার ক্ষেত্রে এটা অ্যান্টিজেন রূপে কাজ করছে। আমি আবার বলবো, আরেকবার রিপিট করবো, এটা বুঝবে। এটা অ্যান্টিজেন কেন নামকরণ করা হয়েছে, বা এটা অ্যান্টিজেন কেন বলা হচ্ছে? এটা অ্যান্টিজেন নামকরণ করা হয়েছে বা একে অ্যান্টিজেন এই কারণেই বলা হচ্ছে, কারণ যখন এই এ রক্ত শ্রেণীযুক্ত খরগোশ থেকে রক্ত অপর কোনো খরগোশের দেহে প্রবেশ করানো হলে যদি রক্ত দলা পাকিয়ে যায়, তার মানে বুঝতে হবে যে এটা তার ক্ষেত্রে অ্যান্টিজেন, এটা তার জন্য অ্যান্টিজেন, এই জন্য এটাকে অ্যান্টিজেন বলে বিবেচনা করা হচ্ছে। অবশ্যই অ্যান্টিজেন হচ্ছে বিজাতীয় বস্তু। এখানে কার জন্য এটা বিজাতীয়? র্যাবিট বি এর জন্য। র্যাবিট এ মানে খরগোশ এর যে আরবিসি বা যে রক্ত, সেই রক্তে আরবিসির পৃষ্ঠতলে উপস্থিত যে গ্লাইকোপ্রোটিন, সেটা তার জন্য অ্যান্টিজেন রূপে কাজ করছে, এই জন্য এটাকে আমরা অ্যান্টিজেন বলছি। আশা করছি বোঝা গেছে। কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে ট্রান্সফিউশন মানে রক্ত সঞ্চারণ যদি স্বাভাবিক থাকে, তাহলে বুঝতে হবে যে সেখানে ক্রস ম্যাচিং হয়ে থাকে। অর্থাৎ যদি এ রক্ত শ্রেণীযুক্ত খরগোশ থেকে রক্ত নিয়ে সেটাকে যদি এ রক্ত শ্রেণীযুক্ত খরগোশের দেহেই প্রবেশ করানো হয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এখানে ক্রস ম্যাচিং দেখা যায়, ক্রস ম্যাচিং সম্পন্ন হয়, এবং আমরা এটাও বলতে পারি যে এক্ষেত্রে দলা পাকায় না। কিন্তু অপর ক্ষেত্রে দেখা যাচ্ছে দলা পাকিয়ে যাচ্ছে। তো তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এর দেহে এটা অ্যান্টিজেন রূপে কাজ করছে, তাই জন্য আমরা একে অ্যান্টিজেন বলছি। আশা করছি এই কনসেপ্টটা বোঝা গেছে। এই কনসেপ্টটা খুব নিয়ে যদি এগিয়ে যেতে হয়, কারণ এরপরে আমরা দেখব যে সহপ্রকটতা আলোচনা করার পর মাল্টিপল অ্যালেলিজম নিয়ে আমরা আলোচনা করব, সেখানেও এই এবিও ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করা হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আমি আর একবার একটু সংক্ষেপে জিনিসটা বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? দেখো, সাধারণত সহপ্রকটতার একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের ক্ষেত্রে আমরা সহপ্রকটতা দেখতে পাই, ঠিক আছে?
এবিও ব্লাড গ্রুপ সিস্টেম এর আবিষ্কারক হচ্ছে কার্ল ল্যান্ডস্টেনার। 1901 খ্রিস্টাব্দে উনি এই রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। বলা যেতে পারে যে আরবিসির পৃষ্ঠতলে উপস্থিত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এবার একটু এখানে বলে দেওয়া দরকার আছে, অবশ্যই একটু নোট ডাউন করে নেওয়ারও দরকার রয়েছে। সেটা হচ্ছে যে এই অ্যান্টিজেন এটি থাকে, এই অ্যান্টিজেন এটি থাকে আরবিসির পৃষ্ঠতল। আমি আগেও বলেছি এই পৃষ্ঠতল বলতে কি বোঝাচ্ছে, এই পৃষ্ঠতল বলতে বোঝাচ্ছে আরবিসি কোষপর্দা, কোষপর্দা স্থিত, কোষপর্দা বোঝাচ্ছে। সাধারণত আমাদের বিভিন্ন বইয়ে এই ভাষায় থাকে পৃষ্ঠতল, তো এটা আসলে কি, এটা হচ্ছে কোষপর্দা স্থিত প্রোটিন। কি ধরনের প্রোটিন না আমরা বলতে পারি এটি কোষপর্দা স্থিত গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। আশা করছি এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এবার বলছে একটু এটাও জেনে রাখা দরকার যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, তো অ্যান্টিবডি সাধারণত এই অ্যান্টিবডি আমরা পেয়ে থাকি প্লাজমাতে, প্লাজমা বা আমরা বলতে পারি রক্ত রস, প্লাজমা বা রক্ত রস, এটা আরবিসির পৃষ্ঠতলে থাকে না। তো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর নির্ভর করে, আরবিসির পৃষ্ঠতলে অ্যান্টিজেন এবং রক্তরসে অ্যান্টিবডির উপস্থিতির উপর নির্ভর করে সাধারণত কার্ল ল্যান্ডস্টেনার এই এবিও রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন, বা রক্তের গ্রুপকে সাধারণত 4টি ভাগে ভাগ করেছিলেন। এক আমরা বলতে পারি এ, দ্বিতীয় হচ্ছে বি, তৃতীয় হচ্ছে এবি, আর চতুর্থ হচ্ছে ও। তো আমরা প্রথমে একটা উদাহরণের সাহায্যে স্বাভাবিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি যে এই অ্যান্টিজেন জিনিসটা। তো প্রথমেই আমরা জানার চেষ্টা করেছি অ্যান্টিজেন বলতে বিজাতীয় বস্তুকে বোঝানো হয়। আমরা বলতে পারি যে বিশেষ করে এটি দেহে প্রবেশ করার পর দেহে অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করে, বলা যেতে পারে যে অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে, এবং এই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করে, এবং এইভাবে আমরা দেখব যে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এবং এই অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে এটা গ্লাইকোপ্রোটিন প্রকৃতি। এরা সাধারণত প্রোটিন ও শর্করার সমন্বয়ে গঠিত। গ্লাইকো নির্দেশ করছে শর্করাকে এবং প্রোটিনের সমন্বয়ে এটি গঠিত। তো বলছে আরবিসির পৃষ্ঠতলে আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার গ্লাইকোপ্রোটিন অর্থাৎ কোষপর্দাস্থিত প্রোটিন, এবং র্যান্ডমলি নামকরণ যদি করা হয়, ধরে নিলাম যে এক প্রকার গ্লাইকোপ্রোটিন, সেটা হচ্ছে এক প্রকার গ্লাইকোপ্রোটিন ধর্মীয় অ্যান্টিজেন, সেটা হচ্ছে এ। প্রথমে নামকরণের সময় র্যান্ডমলি আমরা নামকরণ যদি করি তাহলে এ ধরেই এগিয়ে যেতে পারি, এ। সেখানে আমরা বলতে পারি তার ব্লাড গ্রুপ হওয়ার কথা এ। এখন প্রশ্ন হচ্ছে যে তার অ্যান্টিবডি কি হবে, আমরা দেখে নেব, ঠিক আছে। অ্যান্টিবডি, তাহলে আশা করছি এই অংশটা বোঝা গেছে যে এই অ্যান্টিজেন আরবিসির পৃষ্ঠতলে বা আরবিসির কোষপর্দাস্থিত যে অ্যান্টিজেন গ্লাইকোপ্রোটিন ধর্মীয় অ্যান্টিজেন, এটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এর সংশ্লেষ জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্বাভাবিক, কারণ প্রোটিনের সংশ্লেষ আমরা জানি যে একটি মাত্র উপায়ে হয়ে থাকে। দেখি সেখানে আমরা দেখবো যে ক্রোমোজোমে যেহেতু ডিএনএ নিয়ে গঠিত এবং এই ডিএনএ এর অংশকে সাধারণত জিন বলা হয়, তাহলে এই জিন থেকে এই প্রোটিন সংশ্লেষিত হয় যেটি কোষ পর্দাস্থিত হয়ে থাকে, এবং একে অ্যান্টিজেন বলা হচ্ছে। এবার অ্যান্টিজেন কেন বলা হচ্ছে, কারণ অ্যান্টিজেন তো স্যার বিজাতীয় হওয়ার কথা। অ্যান্টিজেন এটা কার জন্য বলা হচ্ছে না, যার দেহে প্রবেশ করে এটা দলা পাকাবে, ঠিক আছে, তার জন্য এটা অ্যান্টিজেন। আজকে আমার রক্তের গ্রুপ যদি এ হয়, তাহলে আমি যদি অপর কোনো ব্যক্তি যার রক্তের গ্রুপ এ তার থেকে যদি রক্ত সংগ্রহ করি, তাহলে স্বাভাবিকভাবে দেহে রক্ত দলা পাকাবে না, এটা সকলের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যার রক্তের গ্রুপ বি, অর্থাৎ কোনো ব্যক্তি যার রক্তের গ্রুপ বি, তার থেকে যদি আমি ধরে নিলাম আমার রক্তের গ্রুপে, তাহলে তার বি রক্ত শ্রেণীযুক্ত ব্যক্তি থেকে যদি আমি রক্ত
সংগ্রহ করি, তাহলে আমার দেহে রক্ত দলা পাকিয়ে যাবে। কেন? কারণ বিটা আমার জন্য অ্যান্টিজেন, এই জন্য একে অ্যান্টিজেন বলা হচ্ছে। তাহলে আশা করছি বোঝা গেছে ব্যাপারটা, আশা করছি বোঝা গেছে। এইবার আমরা একটু এগিয়ে যাব। বলছে যে সাধারণত আমরা দেখেছি যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি উপস্থিতির উপর নির্ভর করে কার্ল ল্যান্সটেনার রক্তের গ্রুপকে 4টি ভাগে ভাগ করেছিলেন। আমরা দেখেছি সেটি হচ্ছে এ, বি, এবি এবং ও। তো এক্ষেত্রে একটু অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির কনসেপ্টটা দেখে নেব। সেটা হচ্ছে যে যার আরবিসির পৃষ্ঠতলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিজেন এ উপস্থিত, র্যান্ডমলি নামকরণ ধরে রাখো আপাতত যে এ, তার ক্ষেত্রে ব্লাড গ্রুপ এ হচ্ছে এ, তার ক্ষেত্রে অ্যান্টিবডি আমরা অ্যান্টি বি ধরে নিতে পারি, এটাকে আমরা অ্যান্টি বি সরল করে যদি বুঝতে হয় তাকে আমরা অ্যান্টি বি বলে থাকি। অর্থাৎ যার অ্যান্টিজেন এ তার অ্যান্টিবডি আমি আগেও বলেছি সাধারণত থাকার কথা রক্ত রস বা প্লাজমাতে, ঠিক আছে, প্লাজমাতে থাকার কথা। অর্থাৎ আমি ধরে নিলাম এই হচ্ছে আমার আরবিসি, আর বাকি অংশটা যদি রক্ত রস হয় তাহলে এখানে থাকার কথা অ্যান্টি বি। বলছে পরবর্তী ক্ষেত্রে ধরে নিলাম যে অপর কোনো ব্যক্তিতে আর দেখা গেছে যে আরবিসির পৃষ্ঠতলে এই গ্লাইকোপ্রোটিন ছাড়া, আমি একটু অন্য কালিতে করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে নীল কালিতে করা আছে, আশা করছি বুঝতে পারছো যে এখানে সবুজে করলাম। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই গ্লাইকোপ্রোটিন ছাড়া বা এই অ্যান্টিজেন ছাড়া অপর কোনো অ্যান্টিজেন দেখা গেছে। তো অপর কোনো অ্যান্টিজেন তাকে আপাতত নামকরণ করা হলো বি অ্যান্টিজেন। তাহলে বলতে পারি ব্যক্তির ব্লাড গ্রুপ হচ্ছে বি হবে, এবং তার রক্তরসে সাধারণত আমরা অ্যান্টিবডি পেয়ে থাকি সেটা হচ্ছে অ্যান্টি এ, আমরা বলতে পারি অ্যান্টি এ, ঠিক আছে, অ্যান্টি এ। এক্ষেত্রে আমরা দেখেছি সেটা হচ্ছে অ্যান্টি বি। তো এটা স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে এ রক্ত শ্রেণীযুক্ত ব্যক্তি থেকে রক্ত নিয়ে কখনো বি রক্ত শ্রেণীযুক্ত ব্যক্তির মধ্যে প্রবেশ করানো সম্ভব নয়, বা বি রক্ত শ্রেণীযুক্ত বলা যেতে পারে যে ব্যক্তি থেকে নিয়ে কখনো এ রক্ত শ্রেণীযুক্ত ব্যক্তির মধ্যে প্রবেশ করানো সম্ভব নয়। কেন? অ্যান্টিবি, তার মানে যদি বি রক্ত এর দেহে প্রবেশ করায়, বি রক্ত শ্রেণীযুক্ত ব্যক্তি থেকে রক্ত নিয়ে যদি এ রক্ত শ্রেণীযুক্ত ব্যক্তির দেহে যদি প্রবেশ করানো হয়, তাহলে এই অ্যান্টিবডি, এই অ্যান্টিজেন, কারণ এর অ্যান্টিজেনটা কি, এর অ্যান্টিজেনটা হচ্ছে বি, এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে, ফলে রক্ত দলা পাকাবে, দলা বা আমরা বলে থাকি অ্যাগ্লুটিনেশন হয়ে থাকবে। আশা করছি বোঝা গেছে। বলছে আর এক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আরবিসির পৃষ্ঠতলে কোন রকম অ্যান্টিজেন দেখা যায় না। আর এক ক্ষেত্রে আমরা দেখব যে আরবিসির পৃষ্ঠতলে কোনো অ্যান্টিজেনই থাকে না, অর্থাৎ এরকম কোনো কোষ পর্দায় বা বলা যেতে পারে কোষ পর্দা স্থিত এরকম কোনো গ্লাইকোপ্রোটিনই নেই। কোষ পর্দা স্থিত এরকম কোনো গ্লাইকোপ্রোটিনই আমরা দেখতে পাই না। তাহলে এই হচ্ছে আরবিসির পৃষ্ঠতল। কোন রকম, যেমন এখানে এক প্রকার দেখেছি, এখানে এক প্রকার দেখেছি, দেখবো যে এক্ষেত্রে কোন রকম গ্লাইকোপ্রোটিন দেখা যাচ্ছে না, ঠিক আছে। সেই জায়গায় আমরা বলতে পারি যে তার অ্যান্টিজেন ও, আসলে ও নয়, এটা হচ্ছে আসলে আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, আমার মনে হয়েছে, আমি বলতে পারি যে এটা শূন্য। অর্থাৎ যদি সেইভাবে একটু অভিজ্ঞতা কাজে লাগায়, আমার মনে হয় যে বিদেশিরা অনেক সময় এই ওকে শূন্যকে ও বলে থাকে, ঠিক আছে। তো আমি বলতে পারি শূন্য মানে কোনো অ্যান্টিজেন নেই, অনুপস্থিত, কোনো অ্যান্টিজেনই নেই এর পৃষ্ঠতলে। সেক্ষেত্রে রক্তের গ্রুপ বলতে পারি ও প্রকৃতির। এক্ষেত্রে আমরা সাধারণত বলতে পারি যে কোনো যেহেতু কোনো অ্যান্টিজেন পাচ্ছি না, এক্ষেত্রে উভয় অ্যান্টি এ এবং উভয় অ্যান্টি বি রক্তরসে পেয়ে থাকি, রক্তরসে, কিন্তু
আমরা দু প্রকার অ্যান্টিবডি পেয়ে থাকি, দু প্রকারের অ্যান্টিবডি পেয়ে থাকি, সেটা হচ্ছে অ্যান্টি এ আর আরেক প্রকারের অ্যান্টি বি। অ্যান্টিবডি আমরা দু প্রকারই পেয়ে থাকি রক্তরসে, কিন্তু অ্যান্টিজেন আমরা সাধারণত দেখব যে নীল, শূন্য, ওই জন্য বলছি ও, ধরে নামকরণ করা হয়েছে ও। এবার বলছে যে আরেক প্রকারের আমরা দেখতে পাই, সাধারণত 4 প্রকার পেয়ে থাকি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আরবিসির পৃষ্ঠতলে উভয় এ অ্যান্টিজেন এবং তার সঙ্গে দেখব বি অ্যান্টিজেন, উভয় এ এবং বি অ্যান্টিজেন। তাহলে এক্ষেত্রে অ্যান্টিজেন কি পাচ্ছি? এ এবং বি উভয় ধরনের অ্যান্টিজেন আমরা দেখতে পাচ্ছি, দুটো প্রকারের অ্যান্টিজেন রয়েছে, ওই জন্য বলছি এ এবং বি। এর ক্ষেত্রে ব্লাড গ্রুপ আমরা বলে থাকি এ বি হয়ে থাকে। আর এক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা কাজে লাগালে দেখব যে এর কোনো রকম অ্যান্টিবডি থাকে না। এবার এটা স্বাভাবিক ব্যাপার যে একে আমরা সার্বজনীন গ্রহিতা বলে থাকি, সার্বজনীন গ্রহিতা বলে থাকি, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়ে থাকে। আর এক্ষেত্রে আমরা বলতে পারি ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল ডোনার। কেন ইউনিভার্সাল ডোনার? এ সকলকে দান করতে পারে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এর কোনো অ্যান্টিজেন নেই। তাহলে ভেবে দেখো, একটা বা আমরা বলতে পারি একজন ব্যক্তি, একজন ও রক্ত শ্রেণীযুক্ত ব্যক্তি থেকে যখন স্বাভাবিকভাবে অপরের দেহে প্রবেশ করানো হচ্ছে রক্ত, ঠিক আছে, অপর কোনো রক্ত শ্রেণীযুক্ত ব্যক্তির দেহে ডোনেট করছে ধরে নাও, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এর যেহেতু কোনো অ্যান্টিজেন নেই, অ্যান্টিজেনের কাজ আমরা আগে দেখেছি, অ্যান্টিজেন দেহে প্রবেশ করে অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে, বা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো যে এই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করে। তাহলে যেহেতু কোনো অ্যান্টিজেন নেই, অ্যান্টিজেন অনুপস্থিত ও ক্ষেত্রে, তাহলে এ সকলকে দান করতে পারছে, কারণ যার দেহেই প্রবেশ করানো হোক না কেন আমরা বলতে পারি যে অ্যান্টিবডি তার বিরুদ্ধে উৎপন্ন হবে না। কেন উৎপন্ন হবে না? কারণ অ্যান্টিজেনই অনুপস্থিত। এই জন্য একে ইউনিভার্সাল ডোনার, সকলকে দান করতে পারে। অপরদিকে একে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলছে। কেন ইউনিভার্সাল রেসিপিয়েন্ট? সর্বজনীন গ্রহিতা বলা হয়ে থাকে, কারণ এর আরো থেকে যদি গ্রহণ করে, যে কোনো অ্যান্টিজেন যদি প্রবেশ করে, এর কোনো অ্যান্টিবডি যেহেতু নেই, যেহেতু কোনো অ্যান্টিবডি নেই, তাহলে সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে না, তাই তো? এই যেহেতু কোনো অ্যান্টিবডি নেই, তাহলে যে কোনো অ্যান্টিজেন এ বা বি, যে কোনো বলতে দুটোই অ্যান্টিজেন এ বা বি, যেটাই প্রবেশ করানো হোক না কেন, যেহেতু অ্যান্টিবডি নেই, তাহলে এখানেও আবার একটা ব্যাপার আছে। এক্ষেত্রে আমরা দেখব যে শুধুমাত্র সহপ্রকটতা এই এবির ক্ষেত্রে দেখা যায়। পুরোটা আমরা বুঝে নিলাম, আমাদের সুবিধা হবে, আমাদের কাজে লাগবে। কিন্তু যদি দেখি কোডমিনেন্স, কোডমিনেন্স বা সহপ্রকটতা আমরা শুধুমাত্র দেখতে পাবো যে এই এবির ক্ষেত্রে। এবির ক্ষেত্রে কেন? দেখো একটু বলি, এই গ্লাইকোপ্রোটিন আমরা দেখেছি যে এই গ্লাইকোপ্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা। তো আমি ধরে নিলাম জিনটা, ধরে নিলাম যে এর ক্ষেত্রে জিনটা হচ্ছে আইএ, বা আরো যদি ভালো করে বুঝতে হয় তাহলে আমরা এইভাবেও দেখাতে পারি, অর্থাৎ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে আইএ এবং আইএ আপাতত ধরে নিলাম, সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যার অ্যান্টিজেন বি, মানে গ্লাইকোপ্রোটিনটা হচ্ছে বি, তাহলে সেই প্রোটিন সংশ্লেষ সাধারণত জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে সেই জিনটা আপাতত ধরে নিচ্ছি ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে রয়েছে আইবি। তার মানে এই জিনগুলি এই প্রোটিনটি সংশ্লেষ করছে, যার জন্য আমরা বলতে পারছি যে তার অ্যান্টিজেন হলো বি এবং তার ব্লাড গ্রুপ হচ্ছে বি। বলছে এক্ষেত্রে কি বলবো, এক্ষেত্রে আইএ এবং আইবি আর এখানে অনুপস্থিত। তো আমরা ধরে নিতে পারি যে এক্ষেত্রে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে আইও এবং আইও জিন বলতে পারো, এই জিন সাধারণত এই অ্যান্টিজেনের, এই আরবিসির পৃষ্ঠতলে অ্যান্টিজেনের অনুপস্থিতিটাকেই নিয়ন্ত্রণ করছে, এটাই বলতে পারো আপাতত।
এখানে তো অ্যান্টিজেন অনুপস্থিত, তাহলে এর অ্যান্টিজেনের অনুপস্থিতি নিয়ন্ত্রিত হচ্ছে আইও জিন দ্বারা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এ জিন দ্বারা এ অ্যান্টিজেন সংশ্লেষিত নিয়ন্ত্রিত হচ্ছে, বি জিন দ্বারা বি অ্যান্টিজেন সংশ্লেষিত নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু এটাও বুঝতে পারছি যে যখন এ ও বি একসাথে থাকবে তখনই একমাত্র এই এ ও বি উভয় সংশ্লেষিত হবে, আর উভয় যখন সংশ্লেষিত হবে তখন ব্যক্তির রক্তের গ্রুপ হওয়ার কথা এ বি, ব্যক্তির রক্তের গ্রুপ হওয়ার কথা এ বি, তাই না? কারণ এ এবং বি উভয় রয়েছে এবং দেখা যাচ্ছে যে উভয় প্রকাশিত হচ্ছে বলেই আমরা এ বি বলছি। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ আই এ এবং আই বি জিনের ক্ষেত্রে সহপ্রকটতার ঘটনা দেখতে পাচ্ছি। আই এ এবং আই বি জিনের ক্ষেত্রে সহপ্রকটতা দেখতে পাচ্ছি, কোডমিনেন্স। বাকি ক্ষেত্রে নয়। এটা মনে রাখা যায়, একটু অন্যভাবে মনে রাখা যায়। একটু এখানে দেখাচ্ছি, ভালো করে সকলে দেখে নেবে। বলছি সাধারণত আমরা এইভাবে বলতে পারি আই এ ইজ ইকুয়াল টু আই বি। বলা যেতে পারে যে গ্রেটার দ্যান আই ও, সরল করে মনে রাখার জন্য। অর্থাৎ আই এ আই ও এর ওপর প্রকট, আই বি আই ও এর ওপর প্রকট। এটা শুনে লিখতে পারলে খুব ভালো হয় পাশে। সেটা কি বোঝাচ্ছে? আই এ ইকুয়াল টু আই বি গ্রেটার দ্যান আই ও, এটা বোঝাচ্ছে আই এ আই ও এর ওপর প্রকট, আই বি আই ও এর ওপর প্রকট। কিন্তু আই এ ইজ ইকুয়াল টু আই বি নির্দেশ করছে যে উভয় প্রকট বলতে পারো, অর্থাৎ উভয় একসাথে প্রকাশিত হচ্ছে। এখানে বলতে পারো যে এটি রিসেসিভ, আর এই দুটো হচ্ছে কোডমিনেন্ট সহপ্রকট, অর্থাৎ এরা একসাথে প্রকাশিত হয়, এরা উভয় একসাথে প্রকাশিত হয়। কিন্তু যদি আই ও যদি দেখি তাহলে সেটি হচ্ছে রিসেসিভ, অর্থাৎ রিসেসিভ আমরা জানি যে সাধারণত ডমিনেন্টের উপস্থিতিতে কখনো প্রকাশিত হবে না। তাহলে এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির ব্লাড গ্রুপ এ হয়ে থাকে তাহলে দুটো পসিবিলিটি আমরা পেতে পারি। এক হচ্ছে আই এ অথবা আই এ আই ও। এক্ষেত্রে আই বি অথবা আই ও সরি আই বি আই ও। এবার বলছে প্রকট হোমোজাইগাস রূপে প্রকাশিত হয়, এমনকি প্রকট এখানে বি ও এর ওপর প্রকট। তাহলে আমি বলতে পারি যে স্বাভাবিকভাবে বি প্রকাশিত হচ্ছে বলেই ব্যক্তির রক্তের গ্রুপ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বি ও এর ওপর প্রকট। একইভাবে এখানেও বলা যেতে পারে যে এ ও এর ওপর প্রকট বলে এটা প্রকাশিত হচ্ছে। ঠিক তাই জন্য আমরা এই এবির ক্ষেত্রে সহপ্রকটতার ঘটনা দেখতে পাই। আইও বলছে সাধারণত ও হচ্ছে রিসেসিভ, আর রিসেসিভ বা প্রচ্ছন্ন একমাত্র হোমোজাইগাস রূপে প্রকাশিত হবে, ফলে একমাত্র আইও রূপেই প্রকাশিত হয়। তাহলে আমরা চেষ্টা করলাম পুরো কনসেপ্টটা জেনে নেওয়ার, আমাদের সুবিধা হবে। আমি আগেও বলেছি এগিয়ে যেতে আরো কিছু টপিক রয়েছে যেখানে হয়তো এগুলো লাগবে, একবারে জেনে নিয়েছি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আলোচনা করছিলাম সহপ্রকটতা উদাহরণ, সেখানে আমরা দেখেছি মানুষের এবিও রক্তের শ্রেণী, এবিও ব্লাড গ্রুপ। তো মাথায় রাখতে হবে যে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিন্তু একমাত্র এ এবং বি এর ক্ষেত্রেই আমরা এই সহপ্রকটতা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিন্তু আবার এই এ এবং ও এর ক্ষেত্রে পাচ্ছি না, এ ও এর ওপর প্রকট, আবার বলছি বি ও এর ওপর প্রকট, কিন্তু এ বি সহপ্রকট। অর্থাৎ যখন এই এ বি সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করছে তখন স্বাভাবিকভাবে আরবিসির পৃষ্ঠতলে এ এবং বি উভয় গ্লাইকোপ্রোটিন তথা অ্যান্টিজেন সংশ্লেষিত হবে, ফলে যে বৈশিষ্ট্য প্রকাশিত হবে, যে ফিনোটাইপ প্রকাশিত হবে সেটা হচ্ছে এবি প্রকৃতির। আশা করছি বোঝা গেছে।
বলছে যে কাকে দান করতে পারবে, একটু এই জায়গাতেই লিখি, কাকে দান করতে পারবে আর কার থেকে গ্রহণ করতে পারবে। দেখেন বলছে এ, ঠিক আছে, এ কাকে দান করতে পারবে না, এ এ কে দান করতে পারবে। আর দেখো এমনি বোঝা যাচ্ছে, কারণ আছে যদিও সেটা পরের ব্যাপার, সেটাও আমাদের জানতে হবে, কিন্তু এমনি বোঝা যাচ্ছে যে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা সর্বজনীন গ্রহীতা হচ্ছে এবি, তো এবি কে দান করতে পারবে। এ কার থেকে গ্রহণ করতে পারবে, দেখো এ থেকে তো পারবে, আর যেহেতু ইউনিভার্সাল ডোনার ও, তাহলে আমি বলতে পারি যে ও থেকে গ্রহণ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে বি কাকে দান করতে পারবে, তো বি সাধারণত দান করতে পারবে বি এবং এবি কে। আর কার থেকে গ্রহণ করতে পারবে, আমরা বলতে পারি যে একমাত্র বি থেকে গ্রহণ করতে পারবে আর ও থেকে গ্রহণ করতে পারবে। এরপর বলছে যদি ও ধরি, তাহলে ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল ডোনার আমরা আগেই দেখেছি, আর এ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, রেসিপিয়েন্ট। তাহলে এ কাকে দান করবে, ও, ও শুধু আমরা যদি দেখি ডোনার যেহেতু এমনি বলা যাবে, এবার কারণটা কি সেটাও একটা আলোচনার বিষয়, তবে এখানে আমরা বলতে পারি যে ও এ কে দান করছে, দেখে নাও, বি কে দান করছে, এ বি কে দান করছে এবং ও নিজে ও কে দান করতে পারবে। এবার বলছে কার থেকে গ্রহণ করতে পারবে, বলছে দেখো এ তো ইউনিভার্সাল রেসিপিয়েন্ট নয়, এ বাকি কারোর কাছ থেকে গ্রহণ করতে পারবে না, ঠিক আছে, বাকি কারোর কাছ থেকে গ্রহণ করতে পারবে না, বাকি বলতে এ আর বি, কারণ এর প্লাজমাতে রক্ত রসে আমরা কি দেখতে পাচ্ছি, এর রক্ত রসে দু প্রকার অ্যান্টিবডি রয়েছে, তাহলে এ থেকে যদি গ্রহণ করে তাহলে এই অ্যান্টি এ এর বিরুদ্ধে কাজ করবে, আর যদি বি থেকে গ্রহণ করে তাহলে অ্যান্টি বি বি এর থেকে কাজ করবে, আবার যদি এ বি থেকে গ্রহণ করে তাহলে অ্যান্টি এ বি দুটোই কাজ করবে, দলা পাকিয়ে যাবে রক্ত, অ্যাগ্লুটিনেশন হবে, দলা, দলা অ্যাগ্লুটিনেশন বলা হয়। অ্যাগ্লুটিনেশন নির্দেশ করছে, অ্যাগ্লুটিনেশন কথাটি নির্দেশ করছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়া, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়ার ফলে, ঠিক আছে, বিক্রিয়ার ফলে এই দলা পাকিয়ে যায়। এইবার আমরা যদি দেখি এবি, তো এবি হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, তো কিন্তু ডোনার নয়, তাহলে কাকে দান করতে পারবে, এবি শুধুমাত্র এবি কে দান করতে পারবে, কিন্তু কার থেকে গ্রহণ করতে পারছে, দেখো এখান থেকেই বলতে পারছি এ থেকে গ্রহণ করবে, বি থেকে গ্রহণ করবে, ঠিক আছে, এবি থেকে গ্রহণ করবে এবং ও থেকে গ্রহণ করবে, এটা বলাই যাচ্ছে। এখন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কেন এ ক্ষেত্রে আমরা দেখব যে এ ইউনিভার্সাল ডোনার, এর কারণ কি, এর কারণ হচ্ছে এর কোনো অ্যান্টিজেন নেই, এক কথায় ও না বলে আমি যদি নীল লিখি, অ্যান্টিজেন নীল, তাহলে যেহেতু অ্যান্টিজেন নেই তাহলে যাকেই দান করুক না কেন, যে অ্যান্টিজেন অনুপস্থিত হলে অ্যান্টিবডি উৎপন্ন হবে না, কারণ আমরা দেখেছি অ্যান্টিজেনের বৈশিষ্ট্য হচ্ছে সেই অ্যান্টিবডি সৃষ্টিতে সৃষ্টিতে উদ্দীপনার যোগান দেয়, তাহলে হবে না। কিন্তু আবার প্রশ্ন হচ্ছে যে যদি অ্যান্টিজেন নেই তাহলে স্বাভাবিকভাবে এ গ্রহণ কেন করতে পারছে না, গ্রহণ কেন করতে, কারণ রক্তরসে অ্যান্টিবডি আছে, এটা গেল। পরেরটা হচ্ছে এ বি, ঠিক আছে, উভয় অ্যান্টিজেন আছে, তাহলে উভয় অ্যান্টিজেন যদি, হ্যাঁ, তো আমরা এবার দেখব যে মানুষের মানুষের এমএন ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা সহপ্রকটতা দেখা যায়। তো প্রথমে একটু এই এমএন ব্লাড গ্রুপের ইতিহাসটা আলোচনা করব। এবিও ব্লাড গ্রুপ সিস্টেম কার্ল ল্যান্ডস্টেনার 1901 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন, কিন্তু এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে আবিষ্কারের পূর্বে সাধারণত বলতে পারি যে আর এক প্রকারের ব্লাড গ্রুপ
সিস্টেম প্রচলিত ছিল, সেটাকে বলা হচ্ছে এই এমএন ব্লাড গ্রুপ সিস্টেম। বলা যেতে পারে যে এই এমএন ব্লাড গ্রুপ সিস্টেম হচ্ছে পূর্ব প্রচলিত একটি সিস্টেম, এবং এর আবিষ্কারও আমরা যদি দেখি তাহলে দেখব যে কার্ল ল্যান্ডস্টেনার এবং আমরা দেখব যে তার সঙ্গে ফিলিপ লেভাইন, এই দুজন ভদ্রলোক মিলে সাধারণত এই এমএন ব্লাড গ্রুপ আবিষ্কার করে। একজন ভদ্রলোক, আমরা দেখব যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কৃত হওয়ার পূর্বে সাধারণত এই এমএন ব্লাড গ্রুপ সিস্টেম প্রচলিত ছিল। আমরা বলতে পারি যে এই এমএন ব্লাড গ্রুপ সিস্টেমও সাধারণত এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের মতোই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ওপর ভিত্তি করে আবিষ্কৃত হয়। বলতে পারো যে আরবিসির পৃষ্ঠতলে সাধারণত আমরা দেখব যে এক প্রকার অ্যান্টিজেন, যাকে বলা হচ্ছে এম অ্যান্টিজেন। স্বাভাবিকভাবে এটিও গ্লাইকোপ্রোটিন ধর্মীয় আমরা বলতে পারি। একইভাবে আমরা এখানে দেখব যে আরবিসির পৃষ্ঠতলে এই এম ছাড়াও, এই এম কথার অর্থ হচ্ছে মিউট্যান্ট। কেন এম বলা হয়? মিউট্যান্ট। এবার মিউট্যান্ট কাদের বলে? যেটি মিউটেশন হয়ে পরিব্যক্তির মাধ্যমে, মানে মিউটেশনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আমরা অ্যালিলের কনসেপ্টটা জানি, আশা করছি অসুবিধা হওয়ার কথা নয় আমাদের। এখানে এম এবং আর এক প্রকার দেখতে পাচ্ছি এন কথার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে নেটিভ, স্বজাতীয় আমরা বলতে পারি। এটাও বুঝতে পারছি যে এই এন প্রকৃতির যে অ্যান্টিজেন, এটি মিউটেটেড হয়ে বা মিউটেশনের মাধ্যমে বা পরিব্যক্তির মাধ্যমে সাধারণত এম এ পরিণত হয়েছে, এটা বলা যেতে পারে। ফলে অ্যালিলের কনসেপ্ট যেহেতু আমাদের রয়েছে, ফলে বুঝতেই পারছি যে স্বাভাবিকভাবে এম এবং এন পরস্পরের অ্যালিল। এম এবং এন নয়, কারণ এটাও যেহেতু গ্লাইকোপ্রোটিন, আমরা বলতে পারি যে এই গ্লাইকোপ্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রিত হচ্ছে সাধারণত এল এম দ্বারা। এল সাধারণত ল্যান্ডস্টেনের নাম অনুসারে এল চিহ্নটা ব্যবহার করি আমরা। একইভাবে বোঝা যাচ্ছে যে এন এই অ্যান্টিজেন, অর্থাৎ গ্লাইকোপ্রোটিন ধর্মীয় অ্যান্টিজেন, গ্লাইকোপ্রোটিন ধর্মীয় অ্যান্টিজেন, ঠিক আছে, প্রোটিন ধর্মীয় অ্যান্টিজেন। তো যেহেতু প্রোটিন, এর সংশ্লেষও স্বাভাবিকভাবে জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। এর ক্ষেত্রে আমরা এল এন এই জিন পেয়ে থাকি। আমরা বলতে পারি যে ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে সাধারণত আমরা এই জিন দেখতে পাবো। এবার বলছে যে এদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা সহপ্রকটতা দেখতে পাই, সহপ্রকটতার ঘটনা দেখা যায়। বুঝতেই পারছো আরবিসির পৃষ্ঠতলে যখন এম এবং এন উভয় যখন উপস্থিত থাকে, অর্থাৎ আমি বলতে পারি এল এম এবং এল এন যখন একটি হেটেরোজাইগাস জীবে আমরা স্বাভাবিকভাবে এটা পাবো, তো স্বাভাবিকভাবে এম এবং এন গ্লাইকোপ্রোটিন সংশ্লেষিত হবে, যেটি আরবিসির কোষ পর্দাস্থিত হবে। ফলে ব্যক্তির ফিনোটাইপ এম এন প্রকৃতির হবে। এক্ষেত্রে ফিনোটাইপ এম, এক্ষেত্রে ফিনোটাইপ এন। তো দেখাই যাচ্ছে যে এম এন ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা সহপ্রকটতার ঘটনা দেখতে পাচ্ছি, এবং এই সহপ্রকটতার ঘটনার জন্য আমরা
তিন ধরনের ফেনোটাইপ দেখতে পাই। তিন ধরনের ফেনোটাইপ দেখতে পাই। তিন ধরনের ফেনোটাইপ বলছে, ধরে নিলাম ফেনোটাইপ হচ্ছে মানে ব্লাড গ্রুপ হচ্ছে, যদি এম হয় তাহলে অ্যান্টিজেন যেটা আরবিসির পৃষ্ঠতলে পাওয়া যাবে সেটা হচ্ছে এল এম। এল এম বলতে পারি। অপরদিকে যদি এন প্রকৃতির ব্লাড গ্রুপ হয়ে থাকে ব্যক্তির, তাহলে সেক্ষেত্রে এল এন। এল এন কিন্তু আরো একটা অতিরিক্ত আমরা ফেনোটাইপ পেয়ে থাকি, সেটা বলতে পারি এম এন প্রকৃতি। তো সেক্ষেত্রে এল এম এবং এল এন হেটারোজাইগাস। তো এই ক্ষেত্রে একমাত্র আমরা সহপ্রকটতা বা কোডমিনেন্সের ঘটনা দেখতে পাচ্ছি। সহপ্রকটতা বা কোডমিনেন্সের ঘটনা দেখতে পাচ্ছি। আশা করছি বোঝা গেছে। এখানে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? একটু অতিরিক্ত ইনফরমেশন দিয়ে দেব। সাধারণত আমরা দেখব যে 4 নম্বর ক্রোমোজোম মানুষের অটোজোম, 4 নম্বর অটোজোমে এই এল এম গ্লাইকোপ্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণকারী জিন অবস্থান করে, অর্থাৎ এটি হচ্ছে 4 নম্বর ক্রোমোজোম। ঠিক আছে, 4 নম্বর ক্রোমোজোম। ওখানে যেমন আই এ আই বি ব্যবহার করছিলাম, এখানে ল্যান্সটেনের নাম অনুসারে এল ব্যবহার করা হয় এবং স্বাভাবিকভাবে অ্যালিলগুলি হচ্ছে এম এবং এন প্রকৃতির, বোঝাই যাচ্ছে। এবং এই একজোড়া বিপরীত ধর্মীয় অ্যালিল যখন দেখবো যে একটি জীবে, কোনো জীবে উভয় যখন প্রকাশিত হয়, তখন স্বাভাবিকভাবে আমরা সেই ঘটনাকে সহপ্রকটতা বলে থাকি।